আসসালামু আলাইকুম স্যার। প্রত্যয় কালকে ছিল না ক্লাসে? স্যার রেকর্ড ক্লাসটা করছে স্যার, আমার একটু প্রবলেম ছিল স্যার। আচ্ছা আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো সবাই জয়েন করুক। আজকে আমরা কি করব বলো তো, কি করা যায় আজকে? স্যার এই যে ক্যালকুলাস করবেন না স্যার? হ্যাঁ, ক্যালকুলাস ক্যালকুলাস শুরু করে দিব না সমস্যা রয়ে গেছে কিনা সিকিউ আর সপ্তম অধ্যায়? বললেন স্যার আজকে যে একটা এক্সট্রা ক্লাস দেবেন না সন্ধ্যায়। গতদিন একটা এক্সট্রা ক্লাস নিলাম, কারো কারো একটু একটু সমস্যা রয়ে গেছে বললো। আর সিকিউ কি সমস্যা সবগুলো কি করে ফেলছো সপ্তম অধ্যায়ে সিকিউ? সিকিউ করে ফেলছি স্যার। জি স্যার সিকিউ করে। করে ফেলছে। এখন আমাকে বলো সপ্তম অধ্যায়ে কোনো কার বলো এমসিকিউ সমস্যা আছে গতকাল করে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমসিকিউ এ কি সমস্যা আছে সপ্তম অধ্যায়ে? স্যার আমার তোমার কথা আসতেছে না ঠিক মতে, নেটের প্রবলেমের কারণে হয়তো বা। এমসিকিউ যদি সমস্যা থাকে বলো যে কোটা সমস্যা, আমরা আজকে এটা একটু দেখি, তারপরে আমরা আমরা ইয়ে কি যেন বলে অন্তরীকরণ শুরু করার আগে কিন্তু আমাদের আরেকটা জিনিস আরেকটা লাগবে। আমাদের বিপরীত ফাংশন একটা আছে, সেটা আমাদের লাগবে কিন্তু। তো বিপরীত ফাংশনটা চ্যাপ্টারটা ছোট, একটা চ্যাপ্টারই ছোট, এখানে বেশ কিছু আমরা যে ত্রিকোণমিতির সূত্রগুলো পড়ছি এই সূত্রগুলোরই মানে বিপরীত ফাংশন হিসেবে আমরা এটা দেখবো, সূত্রগুলো ব্যবহার দেখবো। কারণ এই সূত্রগুলো আমাদের ক্যালকুলাস লাগবে, তখন দেখবে ক্যালকুলাসের এটা সহজ লাগবে। তো এটা আমরা শুরু করব। আমার ত্বকের কি অবস্থা তোমার? ত্বকের জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ভালো আছি স্যার। ভালো আছো? ছিল না যে গতদিন? ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যাঁ বলো। আমরা স্যার অন্তরীকরণ কোন দিন শুরু করবো স্যার? আমরা এটার প্রস্তুতি নেওয়ার পরেই শুরু করতে হবে। আমরা শুরু করলে শুরু করে দিতে পারি, কিন্তু এর আগে বিপরীত ফাংশন একটা আছে, ইনভার্স ফাংশন যেটা, এটা একটা চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার। এটা হয়তো 2-3টা ক্লাসে, 2টা বা 3টে ক্লাসে আমরা শেষ করে দিতে পারবো। তোমরা যদি করো, তোমরা তো ফালাই রাখো। আসলে সপ্তম অধ্যায়ে এতটা সময় লাগার কথা ছিল না। তোমরা কিছু করো করো না, যে কাজটা দিই কাজটা যদি সাথে সাথে করে ফেলো, কাজটা করে যদি আমাকে মেসেঞ্জে দিয়ে ফেলো, আমি বুঝতে পারি যে তোমরা তো কমপ্লিট করছো। কিন্তু তোমরা যদি না করো তাহলে তো ডিপেন্ড করে তোমাদের উপরে। আসলে তোমরা যত দ্রুত করবা দ্রুতই করা যাবে। আমরা ওই যে বিপরীত ফাংশনটা যদি আমরা করে ফেলি তাহলে দেখো ক্যালকুলাসে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, আমার ডিফারেন্সিয়াল দুইটাই একটানা, নবম এবং দশম অধ্যায় দুইটাই আমরা একটানা শেষ করে ফেলতে পারবো। এবং এগুলো সহজ, এগুলা যেভাবে করতেছি না ওই চ্যাপ্টার গুলো কিন্তু আরো সহজ। সহজ মনে হবে তখনই যখন তুমি এই ত্রিকোণমিতির সূত্রগুলো তোমার মাথায় থাকবে, বিপরীত ফাংশনের যে সূত্রগুলো এগুলো যখন তোমার মাথায় থাকবে তখন দেখবে যে কোন জায়গাতে কোন সূত্রটা আমরা ব্যবহার করব সেটা চট করে তুমি ধরতে পারবে। এই জন্য বলছি, আমরা যদি আগের একটা নতুন জিনিস শেখার আগে প্রিভিয়াস জিনিসটা যদি আমাদের মাথায় না থাকে, আমরা যদি না জানি, তখন বারে বারে রিকল করতে হবে, মনে করতে হবে, হয়তো সবসময় মনে থাকবে না, কিন্তু একবার প্র্যাকটিস হয়ে গেলে এটা সহজ মনে হয়। এই জন্য আমরা শুরু করতেছি ইয়েটা। তো আমরা বুঝতে পারছি স্যার। আমরা এখন আমাকে বলো এটাতে কোনো সপ্তম অধ্যায়ে আমাদের আর সমস্যা আছে কিনা দেখি। স্যার আমার এমসিকিউ 2-3টা প্রবলেম আসলো। তো তাহলে এই দুইটা দিয়ে আমরা একটু ইয়ে করে ফেলি, তারপরে আমরা 23 নাম্বার 23 নাম্বার 23, 86 আর 87। 23, 86, 27। আচ্ছা, তোমরা যে গ্রুপ করলা, আমি তোমরা নিজেরা তো একটু ইয়ে করতে পারো, তাহলে তো আগাই যায়। যার যে প্রবলেমটা সমস্যা অনেকে পারে দেখবা, অনেকে এটা করছে। তো তোমরা নিজেরা একটু শেয়ার করো যে 23 নাম্বারটা কে করছো আমাকে একটু শেয়ার করো, গ্রুপে একটা স্ট্যাটাস দিলাম, অথবা ওই নাম্বারটা কে করছো আমাকে একটু হেল্প করো। যদি তারপরও না বুঝো তখন হয়তো আমি করে দিতে পারি। এগুলা পারার কথা, অনেকেই করছে। দেখো তোমাদের মাঝে করছো না এগুলা প্রত্যয় 23 করছো। তো এই জন্য নিজেরা যদি একটু আগায় থাকো তাহলে আমরা মানে কাজটা আমাদের পড়াটাও দ্রুত যাবে।
আর নিজেরা যদি বসে থাকো যে না স্যার আসবে তারপরে করে দিবে, তাহলে একটু সময় লাগবে স্বাভাবিক। নিজেদেরকে সময় দিতে হবে। একটা জিনিস একটু খেয়াল করো, আমাদের সাইকোলজি, হ্যাঁ তৌকির বলুন। স্যার ওই যে না ওই অন্তরীকরণ না পারার জন্য স্যার ওই সিম্পল হারমোনিক মোশন সহ বিভিন্ন অধ্যায়ের রাইট, ফিজিক্সের ম্যাথ গুলো স্যার ঠিক আছে, পারতেছি না স্যার। ফিজিক্সের সাথে এটা জড়িত, ফিজিক্সের সাথে এটা মানে খুব জড়িত। আর অন্তরীকরণ এটা শুধু এখানে না, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। যে সায়েন্সের যে সাবজেক্টই পড়ো না কেন, অন্তরীকরণ তারপরে ওই যে ইন্টিগ্রেশন যেটা, এটা সব সময় কাজে লাগবে। তো ওয়ালাইকুম আসসালাম। তো এই জন্য হ্যাঁ একটু বুঝতে অসুবিধা হবে, ওই যে হারমোনিক মোশন অথবা ওই যে বিভিন্ন ফিজিক্সের বেশ কিছু ইয়াতে যখন ইকুয়েশন করতে হয়, তখন তোমার হয়তো এটা মুখস্থ করে মনে রাখতেছে। এখন তো যখন এটা বুঝে ফেলবা তখন দেখবা যে এটা কিভাবে আসছে। আর ফিজিক্সে যেটা করছে, ফিজিক্সে তো যেহেতু এটা ম্যাথমেটিক্স এর একটা অ্যাপ্লাইড সাইড, ওখানে যখন প্রবলেম গুলো সলভ করছে তখন শর্টকাট করছে, বইয়ে দেখবা এত ডিটেলস করছে না। আর তুমি যখন বিষয়টা জেনে ফেলবা তখন তুমি এটা এক্সপ্লেন করে তুমি কিভাবে আসলে আসলে সমীকরণটা ক্লিয়ার করে তুমি এটাকে এস্টাবলিশ করতে পারবে। এটা তো কি ঠিকই বলছো, মানে এখান থেকে দেখলে মনে হয় কিভাবে আসলো, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো। আসলে এরা যেটা করছে জাম দিয়ে করে ফেলছে, মাঝখানে গ্যাপ আছে। তো আমরা যখন এটা করে ফেলবো দেখবা তখন আর এটা সমস্যা থাকবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ এগুলো সহজ মনে হবে, আপসেটও দেয়া নাই, আমরা সহজ মনে হবে। এখন আমি তাহলে বোর্ডে যাচ্ছি, ঋতুর বা তোমাদের আর কারো যদি সিকিউ বা এমসিকিউ কোনো সমস্যা থাকে এটা বলো। তো সপ্তম অধ্যায়টা আমরা আজকে ক্লোজ দিয়ে দিব। আমরা আগামী দিন আমরা ইনভার্স ফাংশনটা দেখবো, তারপরে একটা বা দুইটা ক্লাসে যদি আমরা শেষ করতে পারি তারপরে আমরা এতে চলে যাব। প্রথমে অন্তরীকরণের আগে কিন্তু লিমিট কিন্তু আমরা পড়ি না। লিমিট কি পড়ছি আমরা? আমরা ফাংশনটা পড়ছিলাম, শুধু লিমিটটা পড়িনি। তো লিমিটটা আমাদের লাগবে, লিমিটটাও সহজ। লিমিটটা আমরা করবো, লিমিটের সাথে অন্তরীকরণের সম্পর্ক আছে, কারণ অন্তরীকরণের ডেফিনেশনটাই আসছে লিমিট থেকে, লিমিটিং যে কনসেপ্টটা। তো লিমিটের এটা দেখবো। লিমিটটা আসলে ওইটার অংশ, মানে অন্তরীকরণের একটা অংশ। ফাংশন থেকে আসলে শুরু, ফাংশন, লিমিট, তারপরে অন্তরীকরণের ডাইরেক্ট ইয়াতে আমরা যাই। তো ঠিক আছে, আমরা দেখি এর ভিতরে তোমাদের যার যার প্রবলেম আসে সেগুলো আমরা একটু দেখে নিই। আমি বোর্ডে চলে যাচ্ছি। সবাই নিশ্চয়ই কানেক্টেড হয়ে গেছো। ওকে, আমি নতুন একটা পেজ দিই, এটা কত দিন। আচ্ছা 23 নাম্বারটা আমরা একটু দেখি। 23 নাম্বারটা বলছে 23টা আমরা একটু দেখি। 23 এটা হলো গা সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ের এমসিকিউ। এমসিকিউ 23 প্রশ্নটা আমরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বইটা একটু সামনে রাখো। এখানে sin b সমান দেওয়া আছে লোগা, সরি এটাই তো নাকি? হ্যাঁ, sin b সমান দেওয়া আছে x হলে বলা হচ্ছে sin c সমান কত। এটা হলে sin c কোণ এটা sin c এটা সমান কত, এই প্রশ্নটা বলা আছে। এখন একটু খেয়াল করো, sin c কোণ আমরা জানি এখানে 23টা কিন্তু ওই যে 22-এর উপরে 22টা পারছো, 22টাতে সমস্যা নাই তো? না স্যার। 22-এর এটা কিন্তু একটা চিত্র দেওয়া আছে, দেখো এরকম একটা চিত্র দেওয়া আছে, এরকম একটা চিত্র দেওয়া আছে, বলা আছে যে এটা হলো 90 ডিগ্রি, এই কোণটা হলো 90 ডিগ্রি, এই কোণ যেটা এটা 90 ডিগ্রি। আর এই কোণটা এখানে বলা আছে যে বি কোণটা হলো 30 ডিগ্রি। এটা দেওয়া আছে প্রস্তুতি, দেখো উদ্দীপকে দেওয়া আছে এটা 30 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা যদি 90, এটা 30 হয়, তাহলে এই কোণটা কত, সি কোণটা কত হবে বলতো? এটা যদি বি বলে, এটা সিটা কত হবে? তাহলে সি কোণটা কত হবে? 180 থেকে আমাদের বাদ দেব 60 ডিগ্রি স্যার, 60 হবে। 60 ডিগ্রি, রাইট। 90 প্লাস 30 এটা যদি বাদ দেই তাহলে আমাদের এটার মান আসতেছে 60 ডিগ্রি। তার মানে সি কোণের মান হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, এখন sin c কোণের মানটা আমাদের বের করতে হবে। sin c কোণ তাহলে BC
কথা বলছি, হ্যাঁ বাবা পরে কথা বলি, এখন আমি একটা ক্লাসে আছি, পরে কথা বলি। ঠিক আছে, দাঁড়া একটা মিনিট। তো এখন আমরা তাহলে সাইন সিকুন সমান আমরা লিখতে পারি, সাইন সিকুন সমান দেখো লিখতে পারি, সাইন সিকুন সমান আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস, আমরা এক্স এর মাধ্যমে প্রকার করি, বিষয়টা একটু খেয়াল করো। সাইন বি এর মান দেওয়া আছে কি, এক্স দেওয়া আছে, এই জন্য আমরা সরাসরি সাইন 60 লিখতে পারতাম। দেখো আমরা প্রশ্নের উপর ভিত্তি করে আমরা সাইন সি এর মান কত 60, তাহলে এটা আমরা তো সরাসরি বের করে ফেলতে পারতাম, তাই না? এটা সরাসরি তো আমরা জানি এটা বের করতাম, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে সাইন বি এর মান হলো এক্স, তাহলে সাইন সি এর মান কত, তার মানে এটাকে সরাসরি সংখ্যায় না নিয়ে আমার এক্স এর মাধ্যমে নিতে হবে, এটা হলো মূল জিনিসটা। এটা কি বুঝছি আমরা? কারণ সাইন বি এর মানটা দেওয়া আছে এক্স এর মাধ্যমে, তাহলে সাইন সি এর মানটা এক্স এর মাধ্যমে, কিন্তু অপশনগুলো দেওয়া আছে এক্স এর মাধ্যমে। সুতরাং আমরা যদি সরাসরি সাইন 60 মানটা লিখি তাহলে এটা কিন্তু উত্তরের সাথে মিলবে না, উত্তর যেটা আছে। তাহলে এটাকে আমরা সিটাকে আমরা লিখলাম সাইন 90 মাইনাস বি, একটু খেয়াল করো, এটাকে লিখতে পারি না সাইন সিকুন সমান Yes, sir. বি, বি মানে এটা, তাহলে সাইন এটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন, তাহলে সাইন এটা সমান আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস বি, সাইন সাইনের সাথে 90 আছে, তার মানে এটাকে লিখতে পারি আমরা কি cos, cos কি লিখতে পারি, cos বি লিখতে পারি, যেহেতু প্রথম চতুর্ভাগে। তাহলে cos বি সমান আমরা লিখতে পারি, দেখো রুট ওভার 1 মাইনাস কি লিখতে পারি, সাইন স্কয়ার বি। সাইন স্কয়ার বি। আর সাইন স্কয়ার, হ্যাঁ বলো 90 minus 3 এটা বুঝছি। এটা কেন লিখছি, যে এই উত্তরটা তো এখানে, কারণ সাইন বি এর মান কি দেওয়া আছে এক্স এর মাধ্যমে দেওয়া আছে, তাহলে আমাদের সাইন সি এর মানটাকে এক্স এর মাধ্যমে নিতে হবে। কারণ দেখো অপশনগুলো দেওয়া আছে x 1/x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, তারপরে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে এটাকে বি এর মাধ্যমে নিতে হবে। তাহলে সাইন সি আছে, এটাকে লিখলাম 90 মাইনাস বি। কেন 90 মাইনাস বি, দেখো এটা হলো বি, এই কোনটার মান কত, এই কোনটার মান হলো 90, আর এটা না এটার মানটা আমরা নিতে এটা, তাহলে এটা কি হবে তোমার, এই যে সাইন সিটাকে আমরা 90 মাইনাস বি, 90 থেকে যদি 30 বাদ দিই তাহলে এটা 60 থাকবে না, ত্রিভুজটার দিকে তাকাও, ত্রিভুজটার দিকে তাকাও, ঠিক আছে? তাহলে এটা কেন নিলাম, দেখো 90 মাইনাস বি যদি হয় তাহলে সাইন কে আমরা লিখতে পারি cos বি, আর cos বি সমান রুট ওভার এটা, তার মানে সাইন এটা লিখলাম, তাহলে 1 মাইনাস সাইন বি এর মান কত x না, ঠিক আছে? তাহলে দেখো সাইন সি এর মান কি আসলো 1 মাইনাস, উত্তরে কিন্তু এইভাবে দেওয়া আছে, এই অপশনটা দেওয়া আছে। আমরা যদি সরাসরি এটা লিখতাম, এটা দিলে তো সরাসরি আমরা অত মানটা বসাই দিতে পারতাম, কিন্তু এটা তো নাই, সাইন 60 এর মান যেটা সেটা অপশনে দেওয়া নাই, দেওয়া আছে এক্স এর মাধ্যমে। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে এটা, এটা সম্ভবত ঘ। বুঝতে পারছি? বলো তো এটা বুঝতে পারছি কিনা? জি স্যার। কেন আমরা এইভাবে করলাম, কারণ উত্তরটা দেওয়া আছে এক্স এর মাধ্যমে, এই জন্য আমরা এটা লিখলাম। উত্তরটা যদি এক্স এর মাধ্যমে না দিয়া শুধু বলতো সাইন 60 এর মান বের করো, তাহলে আমরা সরাসরি সাইন 60 এর মান লিখে ফেলতাম, ঠিক আছে? সাইন 60 এর মান √3/2, আমরা হয়তো এটা লিখে এটা, তাই x এর মানও কিন্তু এটা √3/2, মানে না সরি সাইন 60 এর মান কত √3/2 না, কিন্তু এটা তো আমার অপশনে দেওয়া নাই, দেওয়া আছে হলো 1 মাইনাস x স্কয়ার, এই জন্য আমাদের আনসারটা এইভাবে করতে হবে। আচ্ছা এটা হলো 23, এটা ক্লিয়ার কিনা সবার? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা এরপরে বলো তাহলে আর কোনটা আছে, 87 না কত বললে, 86 86 86 82 83 84 86টা তো আমরা আমার মনে হয় দেখাইছিলাম। আচ্ছা যাই হোক 86 সিকিউ এমসিকিউ, সরি এমসিকিউ 86, প্রশ্নটা একটু খেয়াল করো। একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা দেওয়া আছে এস, অর্ধ পরিসীমা এটা দেওয়া আছে এস, আর আরেকটা দেওয়া আছে অন্তঃব্যাসার্ধ, এটার মান দেওয়া আছে কত আর, এটা দেওয়া আছে। তাহলে আমরা ত্রিভুজটা যদি একটু চিন্তা করি, ধরো একটা ত্রিভুজ নিলাম আমরা, ত্রিভুজ নিলাম এটা,
এটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আছে, এই লোক বৃত্তটা, ঠিক আছে, এটা হলো বৃত্ত। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা হলো আর। আমরা যদি এটা একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি, তাহলে এ বি সি, এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর। আমরা এখান থেকে যদি এখানে এটা হলো বৃত্তের কেন্দ্রটা, আর এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর। এখন এবিসি ত্রিভুজের এখানে 4টা অপশন দেওয়া আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, দেখো ত্রিভুজ এবিসি এটা সমান আমরা লিখতে পারি কি, এটা সমান এই মাঝখানে যে ইয়াটা, এটাকে যদি আমরা ও নাম দিই, এটাকে যদি ও নাম দিই, তাহলে এখানে আমরা ও এ বি একটা ত্রিভুজ নিতে পারি। ধরো এটা একটা ত্রিভুজ, সরি দাগগুলো ইয়া হয়েছে, এটা একটা ত্রিভুজ, বিওসি একটা ত্রিভুজ, আর এওসি একটা ত্রিভুজ। তাহলে এখানে 3টা ত্রিভুজ আমরা লিখতে পারি। তাহলে এ ও বি একটা ত্রিভুজ, খেয়াল করো, এ ও বি একটা ত্রিভুজ, তারপরে আরেকটা হলো বিওসি একটা ত্রিভুজ, আরেকটা কি এওসি। এখন এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল আমরা ইজিলি বের করতে পারি না, কারণ কি এ কোণের বিপরীত বাহু কি এ, বি কোণের বিপরীত বাহু কি বি, আর সি কোণের বিপরীত বাহু সি। তাহলে বলো তো আমাকে, তাহলে এ ও বি যে ত্রিভুজটা, এ ও বি ত্রিভুজ যেটা, এটার ক্ষেত্রফল কি হবে? হাফ A into R. ভূমি গুণ উচ্চতা, হাফ সি আর, হাফ সি আর, আমরা হাফ সি আর যদি ধরি ব্যাসার্ধ, আর হ্যাঁ রাইট। আর এটা কি হবে তাহলে? হাফ, এটা হাফ বিওসি, হাফ এ আর, রাইট, এ আর। আর এটা হবে শেষেরটা হাফ বি আর। এটা বুঝছি না আমরা সবাই? হাফ ভূমি গুণের উচ্চতা, কারণ উচ্চতাটা তো আর, এই যে এটা হলো আর, এই হচ্ছে আর। তাহলে এখান থেকে যদি হাফ আর কমন টানি আমরা, তাহলে এখানে কি থাকতেছে? এ প্লাস বি প্লাস সি। আর এ প্লাস বি প্লাস সি, এটার নাম কি? পরিসীমা। পরিসীমা। এটা হলো এস, এস না, এস না, সরি, এটা বানালো 2s, 2s, হাফ ইনটু a প্লাস b প্লাস এটা হলো s। তাহলে আমরা হাফ সহ এটাকে r ইনটু s লিখতে পারি, কারণ s ইকুয়াল টু কি? s ইকুয়াল টু হলো a প্লাস b প্লাস c বাই 2, এটা না, এটা তো। তাহলে এখানে হাফ এটা করে, তাহলে মানে ক্ষেত্রফলটা দাঁড়ালো কি? ক্ষেত্রফলটা দাঁড়ালো rs। তাহলে rs যে অপশনটা আছে সেটা হবে আমাদের উত্তর। rs আছে গ, গ। বুঝতে পারছি এটা? বলো তো কারো বুঝতে পারছে না? ঠিক আছে ঋতু, না কার সমস্যা ছিল? বুঝছি স্যার। আচ্ছা, এরপরে কোনটা? 87। 87। তাহলে আমি 87 দিয়ে আসি। 87, 87, 87 এখানে বলেছে একক ব্যাসার্ধের বৃত্তে, তার মানে ব্যাসার্ধ 1 বৃত্তে অন্তর্লিখিত একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে। তাহলে আমরা আগে একটা বৃত্ত নেই, এই বৃত্তের ভিতরে একটা কি ত্রিভুজ আছে? কেমন ত্রিভুজ এটা? সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা হলো একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এখানে প্রত্যেকটা বাহু সমান। আমরা একটু নাম যদি দিয়ে দিই, ধরো এটা এ, এটা হলো বি, এটা সি। এই বৃত্তের ব্যাসার্ধ হলো 1 একক, ব্যাসার্ধ হলো 1 একক, ঠিক আছে। আর এর মান যদি আমরা ব্যাসার্ধ ধরি, তাহলে আর এর মান হলো 1 একক। আর সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তার মানে এখানে প্রত্যেকটা বাহুর মান সমান, এ বি বি সি এ সি, যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে। তাহলে এখানে আমরা ধরো একটা বাহু বের করলে তো হয়ে যাচ্ছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে। তা আমরা যদি আমরা সাইন ইয়া নিয়ে নিই, আচ্ছা আমাকে বলো তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত? এই যে কোণগুলোর মান কত? 60 ডিগ্রি স্যার। 60 ডিগ্রি। ভেরি গুড, 60 ডিগ্রি। তাহলে আমরা যদি সাইন সূত্র ব্যবহার করি, তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা যদি এবিসি মনে করি, দেখো আমরা না, আমরা এখানে এটা না, আমরা ধরো এটার একটা কেন্দ্র ধরে নিলাম, কেন্দ্রটা ধরলাম এটা। আমরা না, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 60 ডিগ্রি। তাহলে এই যে আমরা ধরো ভিতরে আমরা এটা কেন্দ্র নিলাম, এখন এই কোণটাকে
এইটা এই যে ব্যাসার্ধ যেটা অন্তঃব্যাসার্ধ এটা দুই ভাগে ভাগ করছি, তার মানে এই কোণটা কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি না? এখন এই কোণগুলা এগুলো 30 ডিগ্রি। তাহলে আমরা সাইন সূত্র যদি ব্যবহার করি, আমরা সাইন সূত্র ব্যবহার করি যে কোনো একটা ত্রিভুজ নিই, এবিসি অথবা সরি এটাকে যদি ও নাম দেই আমরা ও এবি অথবা ওবিসি যে কোনো একটা ত্রিভুজ নিই, তাহলে এখানে সাইন সূত্র অনুসারে আমরা লিখতে পারি। দেখো সাইন সূত্রানুসারে আমরা সাইন সূত্র কি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, এই বাহুগুলোর ও এ ও বি এগুলো কত এক না? এটার মান কত এক না? ও এ ও বি ও সি এই যে বলা আছে একক ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি, দেখো ধরো একটা বাহু নিলাম আমরা, ধরো আমরা একটা বাহু নিলাম, ধরো এটা ওবি, তাহলে ওবি বাহুর ওবি বাই খেয়াল করো ওবি বাই সাইন কত হবে এর বিপরীত কোণ কত 30 ডিগ্রি না? জি স্যার। 30 ডিগ্রি। আচ্ছা এখন আমাকে একটু বলো তো এই কোণটার পরিমাণ কত? ওই যে এইখানটা এই কোণটার পরিমাণ কত? একটু ক্লামজি হয়ে যাচ্ছে এখানে। এই যে এ বিবাহুর বিপরীতে যে কোণটা আছে এটার মান কত? এটা 30 এটা 30, তাহলে এটা কত হবে? 60। হ্যাঁ সাইনের সূত্র যে প্রয়োগ হয়েছে স্যার এটা বুঝছি না স্যার। আচ্ছা সাইনের সূত্র প্রয়োগ করলে এটা এ বাই সাইন বিপরীত কোণ, সাইন ধরো এ কোণের বিপরীতে যেটা থাকবে এটা ধরো সাইন এ বাই আমরা লিখি কি সাইন এ কোণ, বি বাই সাইন সি কোণ, সাইন বি কোণ, এরকম একটা সূত্র পড়ছি না আমরা, সমান সি বাই সাইন সি কোণ, মনে আছে? এটা সমান 2r। তাহলে আমি এই ত্রিভুজটাকে এই ত্রিভুজটাকে আমি আলাদা নিই, ধরো এই ত্রিভুজটা হলো এটা, আমি এটা এখানে নিয়ে নিলাম বোঝার সুবিধার্থে। এই কোণটা 30 এই কোণটা 30 আর এটা অবিন্দু, তাহলে এই কোণটার মান কত? এটা যদি 30 হয় 120 ডিগ্রি। গুড, এটা মান হলো 120 এটা 120 ডিগ্রি। এই বাহুটার মান 1, এই বাহুটা হলো 1, এটাই ধরো এ, এটা ধরো বি, তাহলে আমরা লিখতে পারি ধরো ওবি নিলাম, ওবি নিলে ওবি বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এটা 30 লিখলাম। আবার নিলাম ধরো এবি, তাহলে এবি বাহুর বিপরীত কোণ কোনটা? 120 ডিগ্রি। 120 ডিগ্রি, তাহলে sin 120 লিখবো। ঠিক আছে, বুঝতে পারছি এটা? জি স্যার। জি স্যার। এখন ওবির মান তো আমরা জানি, ওবি তো 1, ওবির মান কত 1 না? যে ওবি ও এ এগুলোর মান তো 1, আর sin 30 ডিগ্রির মান কত? হাফ। হাফ। sin 30 ডিগ্রির মান হলো হাফ। আর এবির মানটা আমাদের বের করতে হবে, এবি তো হলো সম্পদ ত্রিভুজের বাহু এটা, আর sin 120 ডিগ্রি √3/2। √3/2 যদি এভাবে মনে না থাকে তাহলে ক্লাস এটা ওইভাবে করে আমরা লিখব। এখন এবির মানটা এখান থেকে বের করব, ঠিক আছে? তাহলে হাফ ইনটু এবি আমরা কোণাকুণি গুণ করলাম, এটা সমান হলো √3/2। তাহলে এবি সমান কত হলো? এবি সমান কত হবে? √3 না? হাফ হাফ ক্যান্সেল, √3। তাহলে এবির মানটা হলো √3 হয়ে গেল আমাদের, ঠিক আছে? এবি সমান √3, হাফ হাফ আমরা ক্যান্সেল করব। তাহলে এবি তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু, এবি বিসি সি এ সবগুলো সমান না? তাহলে আনসারটা হবে আমাদের √3, ঠিক আছে? এটা হলো গ। দেখো তো বুঝতে পারছি কিনা এটা সবাই? জি স্যার বুঝছি। আচ্ছা, এরপরে আর কোনো একটা সমস্যা আছে কারো? রাইদা? সৃষ্টি আছো? জি স্যার। করছো এগুলা? জি স্যার করছি। তাহলে দেখো তো আর কোনোটা আমাদের কোনো সমস্যা আছে কিনা, এখন পারবো কিনা, বা এর আগেও যদি কোনো সমস্যা থাকে এটা বলো এর ভিতরে। মাহিন? জি স্যার। আর কোনো সমস্যা নাই? না স্যার। আচ্ছা, তাহলে এক কাজ করি আমরা, তাহলে এই অধ্যায়টা আমরা বাদ দিয়ে দিই আপাতত, মানে যদি কোনো সমস্যা না থাকে। স্যার একটা স্যার এক্সাম দিতে হবে না স্যার? হ্যাঁ, ও এক্সাম তো দিব অবশ্যই, এক্সামের তো প্রস্তুতি তোমরা তো আমি আগে বলে রাখছি, এক্সামে আমি প্রশ্ন রেডি করতেছি। আমি আগে ওই যে ইয়াটা রেডি করে ফেলছি, কি যেন বলে আইসিটিটা আমি রেডি করছি আগে, গত দিনে বসে রেডি করছি, আমি এটা রেডি করব। তো তোমরা এইভাবে প্রস্তুতি নাও, আমরা এই সপ্তাহের শেষের দিকে যদি দিয়ে দেওয়া যায়
আচ্ছা স্যার, শুক্রবারে দিয়ে দিন। শুক্রবারে দিতে পারি অথবা আগামী আমাদের দিতে পারি, আমরা শুক্রবারে দিতে পারি। শুক্রবারে অবশ্য আমার একটা কাজ আছে, অবশ্য আমি লিঙ্ক দিয়ে দিয়ে তোমরা পরীক্ষা দিয়ে দিতে পারবে, লিঙ্কটা দিয়ে দিতে আগামী রবিবারে দেওয়া দিই স্যার, রবিবারে। রবিবারে ঠিক আছে, তাহলে আমরা ম্যাথ পরীক্ষা হবে রবিবারে, ঠিক আছে, ম্যাথ পরীক্ষা রবিবার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আর আইসিটি আইসিটি কিবার দেবো? আইসিটি দিয়ে দেবো বৃহস্পতিবার, সামনে স্যার আগে স্যার রবিবারে এটা পার করি স্যার, এরপর স্যার আমি বলছি আইসিটিটা আগে দিয়ে দাও। ম্যাথের আগে দিয়ে দিই। আইসিটি তো আচ্ছা, অর্ধেক স্যার। টার্ম, শুধুমাত্র ওই যে ইয়াটা কি যেন বলে, দ্বিতীয় অংশটা। আইসিটি আগে দিয়ে দিই, এটা তো আগে প্রশ্ন বানালে আগে বলতেছো তোমরা ম্যাথ দিবা তারপরে দিবা নাকি? আগে ম্যাথ দিবা তারপরে দিবা ইয়া হ্যাঁ, আগে আইসিটি দিয়ে দিই। আইসিটি, তাহলে আইসিটি দিয়ে দাও আগে, এই সপ্তাহে দিয়ে দাও, তোমার বুধবার অথবা বৃহস্পতিবার দিয়ে দাও। আইসিটি তো ছোট অংশ, এনকোডার ডিকোডার স্যার আইসিটি কতটুকু স্যার? শুধু ডিজিটাল ডিভাইস, গেট অংশটুকু, গেট তাহলে অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার আর এনকোডার ডিকোডার আর 7টা গেট। এই স্যার আইসিটি শুক্রবারে কোনো ডেট দিয়ে দেন, বৃহস্পতিবারে আরেকটা পরীক্ষা আছে। বৃহস্পতিবার একটা পরীক্ষা আছে, বৃহস্পতিবারে আমরা এই সপ্তাহের বুধ বৃহস্পতিবার কি করবো তাহলে? আমরা প্রবলেম সলভ করবো আইসিটি, না নতুন সপ্তাহ শুরু করবো? প্রবলেম সলভ করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই তোমরা এর ভিতরে দেখো কোন প্রবলেম আছে কিনা আইসিটি এর অংশতে, এটা সলভ করো। তাহলে শুক্রবারে থাকলো আইসিটি পরীক্ষা, তাহলে আমি ম্যাথটা আপাতত ক্যান্সেল, ম্যাথ দিব পরে দিব না, ঠিক আছে। শুক্রবারে স্যার থাকছে, আগে স্যার আইসিটিটা দিই স্যার, তারপর। আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রবারে আমাদের আইসিটি থাকবে, আইসিটি, ঠিক আছে, শুধুমাত্র ওই যে ডিজিটাল ডিভাইস, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা তাহলে সপ্তম অধ্যায় আপাতত আমরা কি দিতে পারি না, বাদ দিতে পারি আপাতত? স্যার আচ্ছা, তাহলে আমরা তাহলে আমি লিমিটে চলে যাই, লিমিটটা আমাদের কাজে লাগবে, লিমিটে চলে যাই। লিমিট তারপরে আমরা ওই এটা করব, লিমিটে প্রথমে আমাদের সংজ্ঞাটা ক্লিয়ার হতে হবে। লিমিটটা কি? লিমিটের বাংলা হলো সীমা, সীমা, সীমাটা কি? স্যার এটা ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার? এটা হলো ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার। সীমাটা একটু খেয়াল করো, এখানে অনেকটা মৌলিক জিনিস, লিমিট যেটা, লিমিটটা হলো মৌলিক জিনিস। আমি এটাকে দুইভাবে সংজ্ঞায়িত করা হয়, একটা আছে পুরাতন সংজ্ঞা, এটা নবম অধ্যায়, অন্তরীকরণ শুরু আগে, অন্তরীকরণ যেখানে শুরু, স্টার্টিং চ্যাপ্টারটা হলো লিমিট। আমরা আসলে অন্তরীকরণ শুরুই করছি, কিন্তু তার ফাঁকে আমরা ওই যে ইনভার্স ফাংশনটা আমরা দেখে নিব। ইনভার্সটা আবার দ্বিতীয় অধ্যায়, ইনভার্স ফাংশন যেটা সেটা দ্বিতীয় অধ্যায়। তাহলে দ্বিতীয় অধ্যায়টা আমরা দেখবো, আগে লিমিটটা আমরা দিয়ে দিই, লিমিটটা আগে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে নিই, লিমিটের কাজ দিব, এগুলো করবা, ঠিক আছে। লিমিট আমার ওই যে বিপরীত ফাংশনটা লাগবে না, এই জন্য লিমিটটা আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে লিমিটটা আমরা শুরু করি নাকি কি বলো? আচ্ছা, লিমিটের কনসেপ্টটা কি আমরা এটা একটু যদি দেখি। লিমিটের দুইটা সংজ্ঞা আছে, একটাকে বলা হয় পুরাতন সংজ্ঞা, প্রথাগত সংজ্ঞা, আর একটাকে বলা হয় আধুনিক সংজ্ঞা। প্রথাগত সংজ্ঞাটা আমরা একটু দেখি, দুইটা সংজ্ঞা আমরা দেখবো। প্রথাগত সংজ্ঞাটা একটু কেউ ধরো, ধরো এখানে কিভাবে লিখছি আমি একটু, আচ্ছা আমরা ধরো f(x) আমরা একটা ফাংশন নিলাম, f(x) একটা ফাংশন নিলাম, সাপোজ ধরো 1/x, এটা একটা ফাংশন, f(x) একটা ফাংশন, এটা 1/x। এখন x এর মানগুলা দেখো, x এর মান আমি করি, x এর মানটা আমি ছোট সংখ্যা নিই, ধরো 0.01 নিলাম। x এর মান যদি এটা হয়, তাহলে 1/x এর মানটা কি হবে বলো তো? 1/x এর 1/0.01, এটা মানে কত আসতেছে? 10, 10 না? x এর মান যদি 0.1 নেই, আমি x এর মানটা যদি আরো ছোট নেই, দেখো 0.001 নিলাম, তাহলে আমার 1/x এর মানটা কি হবে বলো তো? 1000 স্যার।
1 দিয়ে 3টা শূন্য হবে, তার মানে 1/x এর মানটা হবে 1000। খেয়াল করুন, আমি যদি আরো ছোট নিই, মানে ছোট নিয়ে, মানে ধরো আমি 3টা শূন্য নিয়ে 1 নিলাম, তাহলে 1/x এর মানটা কি হবে? 10,000। 10,000 স্যার। 10,000। তার মানে একটা জিনিস আমরা একটু খেয়াল করতেছি, দেখো x এর মানগুলো আমরা আস্তে আস্তে ছোট নিচ্ছি, কমাচ্ছি, নিয়ে ধরো x এর মানটা যত ছোট নিব ওইভাবে আমরা নিচ্ছি। x এর মানটা যদি আমি 0 মনে করি, এখানে 100টা শূন্য নিয়ে, বা ধরো আরো শূন্য নিই, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এরকম নিই, তাহলে 1/x এর মানটা আরো বড় হবে না? 1 দিয়ে এখানে কটা? 1 2 3 4 5 6 7 8টা, তার মানে 1 দিয়ে 8টা শূন্য হবে, ঠিক কি না? জি স্যার। তাহলে এখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, বিষয়টা যদি একটু খেয়াল করো, x এর মানটা আমরা যত ছোট নিচ্ছি, যত ছোট মানে হলো x এর মানটা আমরা যত শূন্যের কাছাকাছি নিচ্ছি, শূন্যের কাছাকাছি নেওয়াটাকে আমরা লিখি এইভাবে, x tends to 0। এটাকে পড়ি আমরা x tends, t and যেহেতু এটা x tends to 0, এখানে 0 আছে এই জন্য আমরা 0 লিখলাম, অন্য কোনো মানও থাকতে পারে। এই লাইনটাকে পড়ি আমরা এইভাবে, এটাকে পড়া হয় এইভাবে, x tends to 0, অর্থাৎ x এর মানটা যদি 0-র দিকে ধাবিত হয়, টেন্স মানে হলো ধাবিত হয়, তাহলে 1/x এর মানটা কোন দিকে ধাবিত হচ্ছে? অনেক বড় একটা সংখ্যার দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ x এর মানটা যত শূন্যের কাছাকাছি যাবে 1/x এর মানটা তত বড় হতে থাকবে, যত ছোট হবে তত বড় হবে। এটাকে আমরা প্রকাশ করি এইভাবে, অর্থাৎ x tends to 0 হয়, this implies that 1/x tends to infinity, অসীমের দিকে ধাবিত হয়। এটাকে বলা হয় লিমিটিং। আমরা এখানে যদিও আমরা এটা লিখছি x tends to 0 implies that 1/x tends to কত? ইনফিনিটি। এটাকে আমরা প্রকাশ করি কিভাবে? প্রকাশ করি এইভাবে যে লিমিট, দেখো এখন ওই যে লিমিটের কনসেপ্ট আসছে, এই জিনিসটাকে আমরা lt x tends to 0, এই জিনিসটা একটু বেসিক জিনিস, একটু খেয়াল করো। lt অথবা lim ও লেখা হয়, দুটাই লেখা হয়, lt দিয়েও লিমিট বোঝায় বা lim দিয়ে বোঝায়। এটা আমরা লিখলাম, ফাংশন লিখেছিল আমাদের 1/x, এটা আমরা সমান লিখি ইনফিনিটি। দেখো এই কথাটা, এই যে এই বক্সের ভিতরে আমরা যে জিনিসটা লিখলাম, এটা অর্থটা লগা, এটার অর্থটা লগা এটা, এই যে এই উপরের লাইনটা, উপরের লাইনটাকে আমরা এইভাবে না লিখে আমরা নিচের লাইনে লিখি, ঠিক আছে? এটাকে এইভাবে লেখা হয় lim দিয়া লিমিট x tends to 0 1/x, এটা এখানে সমান লিখি। তুমি হয়তো বলতে পারো এখানে সমান লিখছি আমরা, এটা আসলে তো সমান না, আসলে কনসেপ্টটা এটা সমান না, এটার অর্থটা দ্বারা এটা যদি x এর মান 0-র দিকে ধাবিত হয় তাহলে 1/x এর মানটা ইনফিনিটির দিকে ধাবিত হবে, এটার কনসেপ্টটা হলো এটা। এটা কি আমাদের মাথায় ক্লিয়ার কিনা? এই বাক্যটার অর্থ, এই যে ম্যাথমেটিক্যাল যে বাক্যটা আমরা বক্সের ভিতরে যেটা লিখলাম, সেটার অর্থটা হলো x এর মান 0-র নিকটবর্তী হলে 1/x এর মানটা হবে ইনফিনিটির নিকটবর্তী, ঠিক আছে? এবং এটাকে আমরা প্রকাশ করি এভাবে। বলতো কারো এই বিষয়টাতে কোনো ইয়ে আছে কিনা, মানে কোনো ঝাপসা আছে কিনা, বা আমরা বুঝতে অসুবিধা কিনা? স্যার আবার একটু বলেন, আর ওই চিহ্নটা বুঝে যাইতেছে না। আমরা x এর মানটা যদি 0-র দিকে ধাবিত হয় তাহলে 1/x এর মানটা অনেক বড় হবে, ইনফিনিটির দিকে ধাবিত হবে। এটা বুঝছি না, আগের যে এক্সাম্পলটা দিছি এটা দ্বারা এটা বোঝায় না? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটার দ্বারা যদি x এর মানটা 0-র দিকে ধাবিত হয় তাহলে 1/x এর মানটা ইনফিনিটির দিকে ধাবিত হবে। এই পুরা জিনিসটাকে, এই জিনিসটাকে আমরা বলি লিমিট, এবং এটাকে প্রকাশ করি আমরা এইভাবে lim lim, লিমিটকে সংক্ষিপ্ত লিখি, এখানে x নিচে লিখি আমরা x tends to 0, আর এখানে লিখি ফাংশনটা, যে ফাংশনটা x, আর এখানে সমান দিয়ে লিখে লিখে ইনফিনিটি। এটা এই লাইনটাকেই ওই যে পরে যেটা লিখলাম আমরা, এটাকে আমরা লেখার সময় আমরা প্রকাশ করবো এইভাবে, ঠিক আছে? তার মানে এটার অর্থটা হলো উপরেরটা, নিচে যেটা লিখলাম এটা আমরা ভাষায় লিখবো এভাবে ম্যাথমেটিক্যালি, কিন্তু এটার মিনিংটা হলো এটা, যদি x এর মান 0-র দিকে ধাবিত হয় তাহলে 1/x এর মানটা ইনফিনিটির দিকে ধাবিত হবে। আমি আরেকটা एग्जांपल দিই তাহলে আরেকটু ক্লিয়ার। ধরো এটাই নিলাম, ধরো আমার fx যে ফাংশনটা আছে এটা আমি এটা 1/x এ নিলাম। ধরো এখন আমি x এর মানটা আগে নিয়েছিলাম আমি ছোট, এখন আমি বড় নিব, ধরো 1 নিলাম। 1 যদি নেই তাহলে 1/x এর মানটা হবে 1। x এর মানটা যদি আমি নেই x এর মানটা যদি আমি নেই মনে
বড় নেই, ধরো 2 নিলাম, তাহলে 1/x এর মানটা কত হবে? হাফ, মানে 0.5। 0.5 x এর মানটা নিলাম, মনে করো আমি আরো ছোট নিলাম, ধরো 5 নিলাম, 5 না ধরো 10 নিলাম, এর সুবিধার জন্য আমি 10 নিলাম, তাহলে 1/x এর মানটা কত হবে বলো তো? 0.1 মানে x এর মানটা আমি বড় নিলাম মনে করো 100, তাহলে 1/x এর মানটা কত হবে? 0.01 0.01। তাহলে এখানে দেখো একটা বিষয় খেয়াল করো, x এর মানটা যদি আমি আরো বড় নিই, ধরো 1000, 10,000 নিলাম, এতটুকু নিলাম, এটা 1 লাখ নিলাম, তাহলে এখানে 1/x এর মানটা কত হবে বলো তো? 0 দিয়া 0.000001 কয়টা জিরো হবে? 4টা। 4টা জিরো, এখানে 5টা শূন্য না, 4টা। তার মানে এখানে কি ঘটনা করতেছে, x এর মানটা কিন্তু আমরা বাড়াচ্ছি, দেখো এই দিক থেকে x এর মানটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, বাড়ার কারণে 1/x এর মানটা কি হচ্ছে? ছোট হচ্ছে। কত হচ্ছে? ছোট হচ্ছে, মানে জিরোর কাছাকাছি যাচ্ছে, যত আমরা বাড়াবো ততই ছোট হবে, তাই না? তার মানে এখানে ঘটনাটা ধরো, অর্থাৎ x এর মানটা যদি আমরা বাড়াইয়া ইনফিনিটির দিকে নিই, অর্থাৎ x এর মানটা যদি বাড়াই, তাহলে 1/x এর মানটা কি হবে? 1/x এর মানটা জিরোর দিকে ধাবিত হবে। এই গঠনটা করতেছে না আমাদের এখানে, যে এক্সাম্পলটা নিলাম, x এর মানটা যদি আমরা বাড়াই, অসীমের দিকে নেই, যত বড় সংখ্যা নেই, 1/x এর মানটা তত ছোট হবে। যদি ইনফিনিটি আসলে হলো একটা কনসেপ্ট, ইনফিনিটি হলো এমন একটা সংখ্যা যেটা আমরা, এটা একটা ধারণা, অর্থাৎ এটা আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, এটা একটা ধারণা। ধারণাটা কিরকম? আমরা যত বড় সংখ্যা আমরা চিন্তা করতে পারি, তার চেয়েও বড় সংখ্যা হলো অসীম। তাহলে x এর মানটা যত আমরা বাড়াবো, 1/x এর মানটা তত জিরোর দিকে ধাবিত হবে। এবং এটাই কি আমরা, এই যে এখানে যে জিনিসটা আমরা লিখলাম, এটাকে যদি আমরা লিমিট আকারে লিখি, এখন আমরা তোমরা আমাকে হেল্প করো, এটাকে যদি আমরা লিমিট আকারে লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো বলো তো? লিমিট লিখবো, আর এখানে লিখবো কি? x টেন্ডস টু কি লিখবো? x টেন্ডস টু স্যার কোনটা স্যার করতেছি? এটাকে যদি লিমিট আকারে লিখি, ইনফিনিটি স্যার, ইনফিনিটি। x টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে হলো 1/x, এটার মান কত হবে? 0 0। তার মানে এইটাকে কিন্তু আমরা যে লিমিট আকারে যদি প্রকাশ করি, তাহলে আমরা এইভাবে প্রকাশ করি। বুঝতে পারছি আমরা এটা? তার মানে এটা আর এটা সমার্থক জিনিস। x এর মানটা যদি অসীমের দিকে ধাবিত হয়, তাহলে 1/x এর মানটা কি হবে? 0 এর দিকে ধাবিত। ঠিক আছে? এবং এটাকে আমরা প্রকাশ করব এইভাবে, আমরা যখন লিখবো তখন আমরা এইভাবে প্রকাশ করব। তাহলে লিমিটটা কি আমাদের ক্লিয়ার কিনা সবার? এটা লিমিটের কি কনসেপ্টটা? জি স্যার। জি স্যার। এখন এটার একটা ডেল্টা এপসাইলন ডেফিনিশন আছে। এখন তোমরা এই জিনিসটা আমার মনে হয় এখন যেটা আমরা বললাম, এটা আমাদের পরিষ্কারই হওয়ার কথা। এই যে সংজ্ঞাটা আমরা দেখলাম যে x এর মান একটা নির্দিষ্ট সংখ্যা, আচ্ছা এটাকে এখন আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, দেখো এতক্ষণ আমরা উদাহরণ দিয়ে আমরা বললাম, যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, এটা কত নম্বর চ্যাপ্টার? এটা নবম চ্যাপ্টার, নবম চ্যাপ্টার। এটা চ্যাপ্টারটা হলো নবম অধ্যায়, অন্তরীকরণ যেখানে শুরু 366 পৃষ্ঠা, প্রথমটাই নবম অধ্যায়। এখন এটাকে যদি আমরা ডেফিনেশন আকারে দিতে চাই, যদি বলা হয় লিমিট কি, তো লিমিটে আমরা বলবো যে x এর মান, আমি সংজ্ঞাটা ভাষায় লিখেছি, x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা, এই আমরা সবাই আবার একটু যুক্ত হয়ে যাই, সময় মানে হয়েছে, সবাই একটু যুক্ত হয়ে যাই, কানেক্টেড। এখন একটু খেয়াল করো, আমরা লিমিটের সংজ্ঞাটা যদি দিতে চাই, এটা হলো লিমিটের সংজ্ঞা। যদি x এর মান একটা নির্দিষ্ট সংখ্যা এর দিকে ধাবিত বলতেছি, ধাবিত বা অগ্রসর বলতে পারে, অগ্রসর, এর দিকে অগ্রসর হওয়ার কারণে যদি fx মানে একটা ফাংশন, fx এর মান
অপর একটি সংখ্যা এল এর নিকটবর্তী হয় তবে এল কে এফএক্স এর লিমিট বলে। লিমিট বলে সংজ্ঞাটা হলো এটা। এক্স এর মান একটা নির্দিষ্ট এর নিকটবর্তী হওয়ার কারণে এর দিকে দাবিত বা নিকটবর্তী বলে, এর দিকে দাবিত বা অগ্রসর হওয়ার কারণে যদি এফএক্স এর মান অপর একটি সংখ্যা এল এর নিকটবর্তী হয় তবে এল কে এফএক্স এর লিমিট বলে। গাণিতিকভাবে একে লেখা যায় এভাবে, আমরা গাণিতিকভাবে, এটা তো ভাষায় লিখলাম, গাণিতিক ভাবে একে নিম্নরূপে লেখা হয়। নিম্ন রূপে লেখা হয়। কিভাবে লেখা হয়? আমরা লিখবো LIM লিমিট এক্স এর মানটা কার দিকে দাবিত হচ্ছে? এ এর দিকে দাবিত হওয়ার কারণে এফএক্স এর মানটা কোথায় যাচ্ছে? এল এর দিকে। তাহলে এলটা হলো তার লিমিট। উপরে যে লেখাটা লিখলাম এটা ম্যাথমেটিক্যালি লিখবো আমরা এই জিনিসটা। দেখো তো এটা আমরা বুঝতে পারছি না। এটার অর্থ হলো এক্স এর মান এর নিকটবর্তী হওয়ার কারণে ফাংশনের মানটা এল এর নিকটবর্তী হয়। তাহলে আমরা এলটাকে বলবো ফাংশনের লিমিট। বলো তো, আমাকে বলো, এটা আমরা সবাই বুঝছি কিনা? এটার অর্থ হলো এখানে যেটা আছে, এই যে এখানে বক্সের ভিতরে আমরা যেটা লিখলাম, এটা কথাটা অর্থ হলো এক্স এর মান এর নিকটবর্তী হওয়ার কারণে যদি এফএক্স এর মান এল এর নিকটবর্তী হয় তাহলে এলটাকে বলবো ফাংশনের লিমিট এবং একে লিখবো আমরা এইভাবে। বুঝছি এটা? জি স্যার। এখন আমাকে বলো তো, যদি আমরা এরকম একটা ফাংশন থাকে, ধরো আমার এরকম আছে, আমি একটা এক্সাম্পল নিলাম, মনে করো লিমিট নিলাম, লিমিট এখানে x টেন্ডস টু আমি দিলাম মনে করো ধরো 2 দিয়ে এখানে একটা ফাংশন লিখলাম, ধরো এটাই লিখলাম x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। ধরো এটার মান আসলো ধরো 1 মাইনাস 1 আসলো। তাহলে এটার অর্থটা দেখি, এটা যদি বলো এটার অর্থটা ব্যাখ্যা করো, এটার অর্থ কি? এটা মাইনাস 1, এটার অর্থটা কি বলো তো, একদম ব্যাখ্যা করো তো, এটা দ্বারা কি বুঝবো? মানে fx কত? এফএক্স এটা হলো আমার fx। আর x এর মান কত? x টা কত? 2 এর দিকে দাবিত হচ্ছে। তার মানে এটার অর্থটা দাঁড়ায় কি, যে x এর মানটা যদি 2 এর দিকে দাবিত হয় তাহলে fx এর যে মানটা এটা -1 এর দিকে দাবিত হবে। অর্থাৎ x এর মান 2 এর নিকটবর্তী হলে fx এর মানটা -1 এর নিকটবর্তী হবে। এই জন্য -1টাকে বলবো ফাংশনের লিমিট এবং এটাকে আমরা প্রকাশ করবো এইভাবে। এটার অর্থ হলো এটা। ঠিক আছে? এটাকে বুঝছি আমরা? এটা হলো আমাদের ফাংশন, এটা এই অংশটা হলো আমাদের fx। তার মানে x এর মান 2 এর নিকটবর্তী হলে ফাংশনের মানটা -1 হবে। ঠিক আছে? এটাকে আমরা এভাবে লিখতে পারি যে x টেন্ডস টু যদি 2 হয় তাহলে আমার ফাংশনের মানটা কি হবে? ফাংশনের মানটা হবে -1। ঠিক আছে? এটাকে আমরা এই জিনিসটাকে আমরা এটাকে আমরা ওই যে নিচে এইভাবে লিখলাম, ফাংশনটা এখানে এটা। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে একজন বলো, ফাহমিদা বলো, তাহলে আমরা ফাংশনের সংজ্ঞাটা আমরা কিভাবে দেব? আমি একটু সরাই দেব। আমরা সরি, ফাংশন না, লিমিটের সংজ্ঞাটা আমরা কিভাবে দেব? এটা পরীক্ষা দিতে পারে, লিমিট কি? ফাহমিদা বলো তো। লিমিটের সংজ্ঞা যেটা আমরা ভাষায় লিখছি, ভাষায় যেটা আমরা পড়ি, x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে দাবিত বা অগ্রসর হওয়ার কারণে যদি f(x) এর মান অপর একটি সংখ্যা l এবং নিকটবর্তী হয় তবে এল এর নিকটবর্তী হয়, এল এবং হ্যাঁ ঠিক আছে, l এর নিকটবর্তী হয় তবে l কে f(x) এর লিমিট বলে। লিমিট বলে, এবং এটাকে প্রকাশ করে আমরা এইভাবে x টেন্ডস টু a fx
ইজ ইকুয়াল টু এল। এটাকে এই কথাটা যে কথাটা বলছো এটাকে প্রকাশ করে দিতে হবে এইভাবে, ঠিক আছে? প্রকাশটা এটা, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। জি স্যার। মানে এক্স এর মান এর নিকটবর্তী হওয়ার কারণে যদি এফএক্স এর মান এল এর নিকটবর্তী হয় তাহলে এলটাকে বলবো ফাংশনের লিমিট। সবাইকে এটা ক্লিয়ার? জি স্যার। শাশ্বতী জি আছো? স্যার। জি স্যার। শাশ্বতী জি স্যার। জি স্যার। পারবো আমরা লিমিটের সংজ্ঞাটা? জি স্যার। লিমিটের আরেকটা সংজ্ঞা আছে, এটাকে বলা হয় ডেল্টা এপসাইলন সংজ্ঞা বা এপসাইলন ডেল্টা সংজ্ঞা। এই সংজ্ঞাটা আমি এখন দিচ্ছি না, কারণ একসাথে দুইটা দিলে মাথায় একটু লাগবো, আমি এটা পরে আলাপ করবো। এই সংজ্ঞাটা যদি আমাদের ক্লিয়ার থাকে ওইটাও আমরা করব। এই সংজ্ঞাটা এপসাইলন ও ডেল্টা দিয়ে ব্যবহার করা হবে। এটা এপসাইলন আর মেথে স্যার এপসাইলন কি হিসেবে ব্যবহৃত হয় স্যার? এপসাইলন স্মল নাম্বার, ভেরি স্মল নাম্বার হিসেবে ব্যবহার করা, এটা ছোট সংখ্যা হিসেবে। এপসাইলনটা মানে হলো একটা ক্ষুদ্র সংখ্যা, ঠিক আছে? ডেল্টাও একটা ক্ষুদ্র সংখ্যা, এপসাইলন ডেল্টা। এই জন্য আরেকটা সংজ্ঞা আছে এপসাইলন ডেল্টা সংজ্ঞা। এটাকে বলা হয় যে, আমার কলমে আসতেছে, নেটে ডিস্টার্ব করতেছে, এটাকে প্রকাশ করে এপসাইলন ডেল্টা সংজ্ঞা। এই সংজ্ঞাটা আমি এখন আর করতেছি না, আমরা যে সংজ্ঞাটা মাথায় আছে আপাতত এই সংজ্ঞাটা মাথায় রাখো। এই সংজ্ঞাটা আমরা আগামী দিন দেখবো। আমি এখন দু একটা প্রবলেমে চলে যাচ্ছি। যে সংজ্ঞাটা আমরা পড়লাম এই সংজ্ঞা ব্যবহার করে আমরা কিছু প্রবলেম সলভ করবো, ঠিক আছে? এই সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও আমরা পড়বো। এই সংজ্ঞাটা তোমরা পরবর্তীতে পাবা। এই ডেল্টা এপসাইলন যে সংজ্ঞা, যদি ম্যাথমেটিক্স নিয়ে পড়ো অথবা ম্যাথমেটিক্স ছাড়া সায়েন্সের সাবজেক্ট পড়ো, তখন এই সংখ্যাটা আমাদের কাজে লাগে। ডেল্টা এপসাইলন, এটাকে বলা হয় আধুনিক সংখ্যা। ডেল্টা এপসাইলন যে সংখ্যা, ওটার চেয়ে এটাকে একটু মডার্ন বলা হয়, কারণ এখানে কোনো গ্যাপ থাকে না। মানে এটার মানে অ্যাকুরেসিটা ধরা হয় মানে 100%। ওই যে সংখ্যাটা বললাম এটাও ঠিক আছে, কিন্তু এটাকে বলা হয় পুরাতন সংখ্যা। কিন্তু এটাও এই সংখ্যাটা আছে তোমাদের বইয়ে, যেটা আমরা এখন পড়লাম সেটাও আছে, ডেল্টা এপসাইলনটাও আছে। তো আমরা ডেল্টা এপসাইলনটা পরে পড়বো, ঠিক আছে? ও আরেকটা জিনিস একটু খেয়াল করে নিই আমরা। ধরো যে সংখ্যাটা আমরা একটু আগে পড়লাম যে এ এর দিকে অগ্রসর হওয়া, তাহলে এ তো কি? এ একটা নির্দিষ্ট সংখ্যা। ধরো আমরা যদি একটা সংখ্যা রাখার চিন্তা করি, ধরো এটা সংখ্যা রাখা, এটা ধরো এ 1 2 যাই হোক, এটা ধরো এ। এটা যদি একটা সংখ্যা রাখা হয় তাহলে এর দিকে ধরো এক্স এর মানটা এর দিকে এ না দিয়ে আমি একটা সংখ্যা নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা 1, এটা ধরো 1, এর মানটা ধরো 1। তাহলে এর দিকে আমরা ধাবিত হইতে পারি দুই দিকে। এই দিক থেকে আমরা আইতে পারি, এই দিক থেকে আইতে পারি। এর দিকে ধরো এক্সটা আমি এক্স এর মানটা 1 এর দিকে আসবে, তো 1 এর দিকে আসবো আমি বাম দিক থেকে আসতে পারি, 1 এর চেয়ে ছোট। ধরো আমি লিখলাম এক্স এর মান হলো 0.7, এরপর এটা লিখলাম এক্স এর মান 0.8, খেয়াল করো 0.8। তাহলে আমি কি বাম দিক থেকে আসতেছি না, মানটা বাড়াইয়া এটা দিলাম 0.9, এরপর লিখলাম 0.999। তাহলে এটা কি আমি এই দিক থেকে 1 এর নিকটবর্তী হচ্ছি না, বাম দিক থেকে 1 এর ছোট না, সবগুলো 1 এর ছোট না, তার মানে আমি বাম দিক থেকে আসতেছি, ঠিক আছে? এই যে বাম দিক থেকে আসছি, তাহলে এটাকে প্রকাশ করি আমরা এইভাবে x টেন্ডস টু 1 মাইনাস, উপরে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়। এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। এটাকে বলা হয় যদি আমরা যে মানটা এর দিকে ধাবিত হই বা একটা অর্থাৎ x এর মানটা যদি এর বাম দিক থেকে ধাবিত হই, তখন এটাকে বলি আমরা x টেন্ডস টু a মাইনাস। মানে এটা দ্বারা বোঝাবে যে এর দিকে ধাবিত হচ্ছে, কিন্তু এটা ধাবিত হচ্ছে কোন দিক থেকে? বাম দিক থেকে। আবার যদি আমি এটা ডান দিক থেকে আসি, ডান দিক থেকে কিভাবে দেখো, আমি 1 এর নিকটবর্তী এখানে আসছি আমরা বাম দিক থেকে, দেখো আস্তে আস্তে 1 এর কাছাকাছি আসছি, দেখো 99। এর পরের মানটা যদি আমি নেই x, ধরো 0 দিয়ে আমি 3টা 9 দিলাম বা 4টা 9 দিলাম, এটা তো 1 এর কাছাকাছি, কিন্তু এটা 1 এর চেয়ে ছোট না, সবগুলোই তো 1 এর চেয়ে ছোট, ঠিক কি না? জি স্যার। তাহলে যেহেতু আমরা বাম দিক থেকে আসতেছি, তো এটাকে বলা হয় বাম সীমা, অথবা এটাকে বলি আমরা লেফট হ্যান্ড লিমিট। অনেক সময় আমরা এই টার্মটা ব্যবহার করি, লেফট হ্যান্ড লিমিট। এল দিয়ে লেফট, এইচ দিয়ে হ্যান্ড, আর এল দিয়ে হলো লিমিট। আর এই মানটাতে যদি আমরা ডান দিকে আসতে চাই, আমরা যদি একটু খেয়াল করো, আমরা যদি ডান দিক থেকে আসতে চাই, ডান দিকে কিভাবে আসতে পারি? দেখো আমার ইয়াটাতে একটু ডিস্টার্ব করছে নেটের কারণে, লেখাটাতে দাঁড়াও একটু ঠিক হয়ে যাবে। আমরা ধরো এক্স এর মান নিলাম, কি হলো আমার, আচ্ছা ধরো আমরা এক্স এর মান নিলাম, আমি ওই এর দিকে আসতেছি, এক্স এর মান নিলাম দেখো 1.8,
1 নিলাম, একটা খেয়াল করো, x এর মান নিলাম 1.01, x এর মান নিলাম 1.001, x এর মান নিলাম 1.0000, আরো 10টা শূন্য না। তাহলে এখানে দেখো মানগুলো কি আমরা 1 এর কাছাকাছি আসতেছি না? এদিক থেকে যখন আসতেছি 1 এর কাছাকাছি আসতেছি না? জি স্যার। এবং এটা আসতেছি কিন্তু ডান দিক থেকে, দেখো এই দিক থেকে আসতেছি, কারণ এই মানগুলো সব 1 এর চেয়ে বড়। তাহলে এটা ডান দিক থেকে আসতেছে, এই জন্য এটাকে বলা হয়, এটাকে আমরা প্রকাশ করি 1 দিয়ে, এর এখানে লিখবো প্লাস চিহ্ন, ঠিক আছে? আর আগেরটা আসছিলাম এই যে বাম দিক এখানে 1টা থেকে, কে ধরছেন না হ্যাঁ স্যার? এই যে মানে স্যার এটা কি 1 ধরছেন এখানে? এটাকে 1 ধরছি, রাইট, এটাকে 1 ধরছি। যদি আমরা যদি এ লিখি তাহলে এটাকে লিখবো এ প্লাস, এখানে একটা প্লাস দিব, ঠিক আছে? এটা 1 এর জায়গায় 2 হইতে পারে, 3 হইতে পারে, অন্য যে কোনো সংখ্যা হইতে পারে। তার মানে x টেন্ডস টু a মাইনাস, এটার মানে হলো লেফট হ্যান্ড লিমিট, আর x টেন্ডস টু যদি আমরা দিই a প্লাস, তাহলে এটা হলো রাইট হ্যান্ড লিমিট। তার মানে এটার অর্থটা আমরা বুঝছি না? এটা হলো বাম দিক থেকে এর নিকটবর্তী হওয়া, আর এটা হলো ডান দিক থেকে এর নিকটবর্তী হওয়া। এটা কি বুঝছি আমরা সবাই? এই দুইটা কথার অর্থ। এখন তোমাকে যদি বলা হয় যে লেফট হ্যান্ড লিমিট কি ব্যাখ্যা করো, অর্থাৎ বাম সীমা ব্যাখ্যা করো, বাম সীমার সংজ্ঞা দাও অথবা ডান সীমার সংজ্ঞা দাও, তো সংজ্ঞাটা কিন্তু আমরা আগের মতোই দিব। ওই যে একটু আগে যে লিখলাম, এখানে শুধু লিখবো যে এর দিকে বাম দিক থেকে, বাম দিক দিয়ে নিকটবর্তী হয়, এটা লিখছে এর দিকে, এর দিকে, এখানে লিখবো বাম দিকে, এর বাম দিক থেকে নিকটবর্তী হয়, এখানে লিখবো বাম শব্দটা লিখবো, তাহলে এটা বাম, এখানে লিখবো আমরা মাইনাস, ঠিক আছে? এখানে যেখানে লিখছিলাম আমরা এ লিখছিলাম, এখানে লিখবো মাইনাস, তাহলে এটাকে বলবো আমরা বাম সীমা। অর্থাৎ x এর মান একটা নির্দিষ্ট সংখ্যা এর দিকে বাম দিক থেকে নিকটবর্তী হওয়ার কারণে যদি fx এর মান অন্য একটি সংখ্যা l এর নিকটবর্তী হয়, তাহলে এটাকে বলবো আমরা ফাংশন, l টাকে বলবো ফাংশনের লেফট হ্যান্ড লিমিট বা বাম লিমিট, ঠিক আছে? অথবা লিমিটের বাংলা হলো সীমা, এটাকে বলবো আমরা লেফট হ্যান্ড লিমিট অথবা বাম সীমা। সংজ্ঞাটা পারবো না এখন, বাম সীমার সংজ্ঞা? জি স্যার। যদি এর দিকে বাম দিক থেকে নিকটবর্তী হওয়ার কারণে fx এর মানটা l এর নিকটবর্তী হয়, তাহলে l টাকে বলবো আমরা বাম সীমা অথবা লেফট হ্যান্ড লিমিট, এবং এটাকে প্রকাশ করব এর উপরে একটা মাইনাস দিয়ে। আর যদি এটা ডান দিক দিয়ে এর নিকটবর্তী হয়, একটা নির্দিষ্ট সংখ্যা এর নিকটবর্তী ডান দিকে হয়, তখন l টাকে বলবো রাইট হ্যান্ড লিমিট, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো প্লাস। তাহলে দেখো লিমিট কি, আমরা এই সংখ্যাটা আমরা লিখতে পারবো, লেফট হ্যান্ড লিমিট কি বা বাম সীমা কি সেটা আমরা লিখতে পারবো, আর রাইট হ্যান্ড লিমিট কি সেটা আমরা লিখতে পারবো। পারবো না তিনটা জিনিস সংজ্ঞা আলাদা আলাদা করতে? জি স্যার। জি স্যার। সবাইকে এটা পরিষ্কার কিনা, সবার কাছে আমার এই কথাগুলো পরিষ্কার কিনা বলো? লেফট হ্যান্ড লিমিট, লিমিট, জি স্যার। রাইট হ্যান্ড লিমিট, আমরা একটা হলো লিমিট, ঠিক আছে? একটা হলো লিমিট। তার সংজ্ঞা যদি আসে এটা এত বড়টা লেখা মনে, আরে এত বড় দুই তিনটা জিনিস, তুমি তো বলবো যে x এর মান এর দিকে বাম দিক থেকে নিকটবর্তী হওয়ার কারণে fx এর মান যদি l এর নিকটবর্তী হয়, তাহলে l টাকে বলবো আমরা বাম সীমা, বাংলায় বলবো বাম সীমা অথবা লেফট হ্যান্ড লিমিট, বাংলায় বলা হয় বাম সীমা, ঠিক আছে? এটাকে বলি লেফট হ্যান্ড লিমিট। আর যদি ডান দিক থেকে l এর নিকটবর্তী হয়, তখন এটাকে বলি রাইট হ্যান্ড লিমিট, এটাকে বলবো আমরা ডান সীমা, ঠিক আছে? লিমিটের সংজ্ঞাটাই, একটা বলবো আমরা ডান দিক থেকে নিকটবর্তী হয় এর, আর একটা বলবো বাম দিক থেকে এর নিকটবর্তী হয়, কথাটা হলো এটা। আর প্রকাশ করার সময় আমরা লিখবো লিমিট x টু বাম সীমার ক্ষেত্রে লিখবো আমরা এই যে এটা fx, এটা সমান l প্রকাশ করার সময়, আর ডান সীমার ক্ষেত্রে আমরা লিখবো লিমিট x টেন্ডস টু a প্লাস। ঠিক আছে? এটা হলো রাইট হ্যান্ড লিমিট ম্যাথমেটিক্যালি, এটা হলো লেফট হ্যান্ড লিমিট। আর ভাষায় লিখলেও তো আমরা বললাম ওই যে লিমিটের যে সংজ্ঞাটা, একটা বলবো ডান দিক থেকে এর নিকটবর্তী হওয়া, আর বাম দিক থেকে এর নিকটবর্তী। বলো তো তিনটে জিনিস আমাদের সবার কাছে মাথায় পরিষ্কার কিনা? জি স্যার। রাইদা তুমি বলো আমাকে, স্যার। রাইদা তুমি কথা বলো। তিনটা জিনিস আমরা, রাইদা জি স্যার। আমরা তিনটা জিনিস পড়লাম আমরা, একটা হলো লিমিট, একটা হলো লিমিট মানে হলো সীমা, তুমি সীমাও বলতে পারো, সীমা, আর একটা হলো বাম সীমা, আর একটা হলো ডান সীমা। তিনটা বিষয় আমাদের কাছে পরিষ্কার কিনা সবার কাছে? রাইদা? জি স্যার। সুচি? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ইয়া দেখলাম। আমরা এর আরো কিছু জিনিস আছে, এগুলো হলো মৌলিক জিনিস, ফান্ডামেন্টাল জিনিস। এগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে পরে আমাদের একটু অসুবিধা হতে পারে। তাহলে প্লাস মাইনাসটা আমরা বুঝবো, এর উপরে প্লাস। আমি এখন একটা প্রবলেম দেখি, আমরা একটা প্রবলেম দেখি, দুই একটা প্রবলেম দেখি। প্রবলেম দেখলে আমরা, আমি এক্সারসাইজে চলে যাচ্ছি, সহজ থেকে কঠিন দিয়েছি। তোমাদের দুই একটা প্রবলেম দিব, শেষের দিকে আসছি। ধরো 9.1 এক্সারসাইজ হলো 9.1। এখানে আমি প্রথম প্রবলেমটা নিচ্ছি, একের এক দেখো, এখানে দেওয়া আছে লিমিট LIM লিমিট, এখানে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 16, লিমিট দেওয়া আছে x টেন্ডস টু 4 আর x মাইনাস 4। আচ্ছা, এই জিনিসটা একটু আগে তোমরা একটু খেয়াল করো। x টেন্ডস টু 4 এর অর্থ কি? x এর মান 4 না x এর মান 4 এর দিকে ধাবিত হচ্ছে? এর অর্থটা কি? x এর মান 4 এর দিকে ধাবিত 4 এর হবে। দিকে ধাবিত আমরা x এর মান 4 না, 4 এর খুব কাছাকাছি, 4 এর নিকটবর্তী। যদি আমরা x এর মান 4 মনে করি, যদি সমান সমান 4 লিখতে, কোনো টেন্স টু না দিয়া, তাহলে দেখো এই জিনিসটা আনডিফাইন হয়ে যাবে। আনডিফাইন হয়ে যাবে না? জি স্যার। x এর মান 0 হলে 0 হয়ে যাবে। 0 হলে তো এটা ভেরি হবে, কিন্তু নরমাল কিন্তু আমরা এটা লিখতে পারবো না। ধরো x স্কয়ার মাইনাস 16 আর x মাইনাস 4 এটা লিখলে কিন্তু এটা এই টার্মটা কিন্তু অসংজ্ঞায়িত, এই টার্মটা অসংজ্ঞায়িত। কিন্তু যখন আমরা লিমিট লিখছি এটা কিন্তু সংজ্ঞায়িত, এই জিনিসটা কিন্তু ভ্যালিড। এটা বুঝো? জি স্যার। এটা হলো আনভ্যালিড, এটা ভ্যালিড না, এটা আনডিফাইন্ড। বাট এটা ভ্যালিড কারণ হলো x এর মানটা 4 এর নিকটবর্তী, নট এক্স্যাক্টলি 4। কিন্তু আমরা যখন এটা আনডিফাইন্ড কনসেপ্টটা থাকবে না, তখন কিন্তু x এর মান আমরা 4 বসাতে পারবো। তো এটাকে যখন আমরা সরল করব, তখন এটাকে আমরা কিভাবে করব দেখো। এইভাবে আমরা লিমিট লিখবো, লিমিট x টেন্ডস টু 4। তাহলে আমরা এখানে কিন্তু সরাসরি x এর মান 4 বসাতে পারবো না, কারণ এটা x = 4 বসালে এই জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এটাকে কি করব, আমরা উপরের জিনিসটাকে আমরা সূত্র করব। তাহলে x প্লাস 4 আর এখানে লিখবো x মাইনাস 4, স্কয়ার মাইনাস স্কয়ার আর নিচে x মাইনাস 4। এখন এই জিনিসটা আবার একটু খেয়াল করো, এই x মাইনাস 4 এবং x মাইনাস 4 কিন্তু আমরা ক্যান্সেল করতে পারি। গতদিন তৌফিক একটা প্রবলেম অ্যারেজ করছিল যে স্যার ওই যে কি দিল, কি সমান কি ছিল না, একটা আমরা 18 সমান 36 দেখাইছিলাম, মনে আছে? গত দুই একটা ক্লাস আগে আমরা একটা জিনিস ক্লিয়ার করছিলাম না? এখানে কিন্তু এই ঘটনাটা ঘটছে না। এখানে কিন্তু x মাইনাস 4 এটা মান কিন্তু শূন্য না। এটা মান কি শূন্য? না স্যার। হ্যাঁ, এটা মান কি শূন্য? না না স্যার। শূন্য না, কারণ x এর মান তো এক্স্যাক্টলি 4 না, 4 এর নিকটবর্তী। ঠিক আছে, এটা কিন্তু তোমার মাথায় সবসময় খেয়াল রাখতে হবে। তুমি যদি মনে করো না x এর মান 4, তাহলে এখানে শূন্য শূন্য আমরা কেটে গেলাম, তার মানে এটা আসলে কনসেপ্ট হলো x টেন্ডস টু 4, কথাটা হলো x এর মান 4 এর নিকটবর্তী, যত নিকটবর্তী হতে পারে, এটা লেফট আর রাইট যেদিকে যে হোক না কেন। তার মানে x মাইনাস 4 এটা আমরা ক্যান্সেল করতে পারি, কারণ এখানে x এর মানটা এক্স্যাক্টলি 4 না। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন লিখলাম লিমিট, এখানে x টেন্ডস টু, এখানে কিন্তু এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এটা একটা ধারণা, এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা আমরা মেনেই কিন্তু পরবর্তীতে আমরা আগাতে হবে। তাহলে এখানে দাঁড়ালো আমরা কি x প্লাস 4। এখন একটু খেয়াল করো, এখন আমরা এটাকে এখানে কিন্তু x এর মান যদি আমরা 4 বসাইও, এটা কিন্তু আনডিফাইন্ড হবে না। তখন x এর মান আমরা লিমিটটা ওঠানোর জন্য x এর মান এখানে 4 বসাবো, এখানে 4 প্লাস 4 এটার মান হলো 8। এখন এটার অর্থটা কি দাঁড়ায়? এটার অর্থটা দাঁড়ায় এই পুরাটাকে যদি আমরা এক লাইনে আমরা বলতে চাই, এটার অর্থটা হলো x এর মান 4 এর দিকে ধাবিত হওয়ার কারণে x স্কয়ার মাইনাস 16 বাই হলো x মাইনাস 4, এই মানটা 8 এর দিকে ধাবিত হবে। এই মানটা কি হবে? 8 এর দিকে ধাবিত হবে। এটার অর্থটা হলো এটা। আমরা যে কাজটা করলাম এটার অর্থটা হলো এটা, এবং এটাকে প্রকাশ করি আমরা এইভাবে, এখানে যেটা লিখছি আমরা এটাকে প্রকাশ করি। বুঝতে পারছি? এটার মূল অর্থটা হলো এটা। তোমাকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে এটার মূল অর্থটা হলো এটা। ঠিক আছে, এটার মান যদিও আমরা এখানে সমান লিখছি, কারণ এটা আসলে এক্স্যাক্টলি আমরা ম্যাথমেটিক্যালি এটা আমরা সমান লিখি, কিন্তু এটার কনসেপ্টটা হলো এটা যে x এর মান 4 এর দিকে ধাবিত হওয়ার কারণে এই মানটা 8 এর দিকে ধাবিত হবে। ঠিক আছে, x এর মান যত 4 এর নিকটবর্তী হবে, এই ফাংশনটার মান 8 এর তত নিকটবর্তী হবে। বুঝতে পারছি এটা?
সৃষ্টি জি স্যার। বোঝা যাচ্ছে না কঠিন? না স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। very good. তাহলে আসলে মানে তোমার ধারণাটাকে মাথায় রাখতে হবে যে একটা চলক একটা নির্দিষ্ট মানের দিকে ধাবিত হওয়ার কারণে, নিকটবর্তী হওয়ার কারণে যদি ফাংশনের মান অপর আর একটা সংখ্যার দিকে নিকটবর্তী হয় তখন সেটাকে আমরা লিমিট করি। এইটা সবসময় মাথাতে সেট রাখবা, তাহলে দেখো এখানে যত প্রবলেম আছে কোনোটা দিয়ে তোমাকে কোনো মানে জটিলতা তৈরি করবে। এখন দেখো এই প্রবলেমগুলো আমরা পারবো না, একের যে প্রবলেমগুলো আছে জি স্যার। পারবো। আমি 2 নাম্বার থেকে জি, একটা স্যার। প্রবলেম দেখা দিচ্ছি। আজকে একটু ক্লাস আছে তোমাদের, অন্য কোনো ক্লাস আছে এখন? স্যার আমার একটু করে একটা ক্লাস আছে। আমি কি 2 নাম্বার থেকে একটা প্রবলেম দেখাই শেষ করবো নাকি শেষ করে দিব? আচ্ছা স্যার, আচ্ছা পারবো স্যার। আচ্ছা, 2 নাম্বার থেকে আমি একটা প্রবলেম দেখাই দিই, তাহলে এই প্রবলেম গুলো তোমরা করে নিতে পারো। 2 থেকে আমি 1 নাম্বারটা দেখাই দিচ্ছি। সব এক না, 2 এর 2 3 না, সব একই রকম, অসুবিধা নেই, একই করে দিচ্ছি। এখানে লিমিট, আমি নিচে লিখতেছি লিমিট, এখানে দেওয়া আছে x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, আর উপরে দেওয়া আছে 1 মাইনাস x, এটার উপরে রুট -1 বাই হলো x, এরকম একটা টার্ম দেওয়া আছে। এখন খেয়াল করো, x এর মান যদি সরাসরি 0 বসাই তাহলে এটা আনডিফাইন হয়ে যাচ্ছে, এটা কিছু না, এটা কাটা। তাহলে এটাকে কি করতে হবে, আমার আনডিফাইন যাতে না হয় এই জিনিসটা ছোটাতে হবে। আমি x এর মান 0 বসাবো তখনই, দেখো আগেরটা কি করছি আমরা, কিন্তু এখানে সরাসরি আমরা 4 বসাই নাই, কারণ এখানে 4 বসালে এটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। এটাকে কি করছি আমরা, একরে এমন এক জায়গায় বসাইছি যেখানে এটা সংজ্ঞায়িত হয়। দেখো এটাকে ক্যান্সেল ট্যান্সেল করে তারপরে এখানে এসে আমরা 4 বসাচ্ছি। এটার ক্ষেত্রে আমরা এখানে কিন্তু x এর মান 0 বসাতে পারবো না। তাহলে কি করতে হবে, আমরা উপরে যেটা আছে সেটার বিপরীত যেটা আমরা অনুবন্ধী বলে মনে করি, এটা দিয়ে আমরা লবহরকে গুণ করব, গুণ করে এমন একটা অবস্থায় আনবো যেখানে x এর মান 0 বসালে এটা সংজ্ঞায়িত হয়। তাহলে এটাকে কি করবো আমরা, যে এখানে যেটা আছে এটা মাইনাস এটা, এটার বিপরীত দিয়ে আমরা লবহরকে গুণ করব। এটার বিপরীত কি হলো 1 মাইনাস x, এটা প্লাস, লবহরকে উপরে গুণ করব আমরা, নিচে গুণ করব। তাহলে এখানে এখানে উপরে গুণ করছি আমরা এটা দিয়ে, নিচেও আমরা এটা দিয়ে গুণ করব। বুঝতে পারছি? এটা লবহরকে কি করছি আমরা, এটা আমরা গুণ করছি। বুঝছি এটা? বলো তো। জি স্যার। আচ্ছা, তাহলে উপরে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, লিমিট x টেন্ডস টু 0, আর এখানে a মাইনাস b a প্লাস b, তার মানে এখানে কি লিখবো আমরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে এটার উপরে স্কয়ার মাইনাস 1 স্কয়ার, আর নিচে যেটা আছে এটা কিছু না, এটা যেভাবে আছে আমরা এইভাবেই রাখলাম, 1 মাইনাস x প্লাস 1, এটা এইভাবে রাখলাম। তো উপরে এখন দেখো উপরে কি দাঁড়াচ্ছে, উপরে যদি এটা বর্গ করি তাহলে এটা আমাদের থাকতেছে হলো তোমার, আমরা এখানে লিমিট x টেন্ডস টু, এটা প্রত্যেকটাতে লিখতে হবে। এখানে থাকতেছে 1 মাইনাস x, আর এখানে 1, তাহলে 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে 1 মাইনাস x প্লাস 1, তাহলে এখানে আমি এই পাশে লিখে নিই, তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকতেছে মাইনাস x, আর এখানে থাকতেছে x ইনটু 1 মাইনাস x রুট প্লাস 1। তাহলে উপরের x আর নিচের x কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হচ্ছে না? উপরে কি থাকবে, উপরে থাকবে -1, আর নিচে থাকবে হলো তোমার 1 মাইনাস x প্লাস 1, এটা থাকবে। এখন দেখো, এখন x এর মান যদি আমরা 0 বসাই তাহলে এটা আনডিফাইন হচ্ছে, ঠিক আছে? x এর মান যদি আমরা এখন 0 বসাই, এখন মানটা বসাই, এখানে -1, আর এখানে আছে 1 মাইনাস 0 রুট ওভার প্লাস 1। এখন খেয়াল করো, এখানে এটা -1, আর এটা বর্গমূল করলে 1, আর এখানে হলো 1, তারপরে আলটিমেটলি এটার মান আসতেছে কত, -1/2। ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো আমাদের, অর্থাৎ এই জিনিসটার অর্থটা দাঁড়ালো কি, x এর মান 0 এর দিকে ধাবিত হওয়ার কারণে ফাংশনের মানটা কত হবে, -1/2 হবে। তার মানে এটা হলো আমাদের আনসার। আমরা কিন্তু এইভাবে করবো আনসার গুলা, আমি ওইটার লিখার দরকার নাই, এটার অন্তর্নিহিত অর্থটা হলো এটা, x এর মান 0 এর দিকে ধাবিত হওয়ার কারণে 1 মাইনাস x মাইনাস 1 বাই হলো x, এটার মানটা কি হবে, -1 এর দিকে ধাবিত হবে। এগুলো আমাদের বোঝার জন্য আমরা এটা চিন্তা করতে পারি, কিন্তু আমরা যখন পরীক্ষায় লিখবো, খাতায় লিখবো, তখন আমরা এইভাবে করে দিব। এখানে যেটা করছি দেখো তো, বোঝা গেছে কিনা এটা? জি স্যার। তাহলে তোমাদের আমি বাসার কাজ দিচ্ছি হলো তোমার 1 নাম্বার এবং 2 নাম্বারে যে প্রবলেম গুলো আছে, আমি 3 আর যাচ্ছি না, 2টা প্রবলেম করবো। তোমার গুলো 1 আর 2 এ অনেকগুলো প্রবলেম আছে, সবগুলা করে কিন্তু আমাদের 1 এর আছে মনে হয় অনেকগুলা,
5, 7টা 6টা আর 1 আর 2 দুইটা প্রবলেম করে আমাকে জমা দেবো, ঠিক আছে? জি স্যার। ওকে, আজকে আমরা রেখে দিই। হোমওয়ার্ক কিন্তু সবাই করবা, ফাঁকি দিবা না, ঠিক আছে? সবাই করো। জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।